হোচিমিন আমাদের তৃতীয় লিঙ্গের একজন। ওকে কে ট্রান্স বলছে কি না বলছে আমি অ্যাকচুয়ালি ওইভাবে জানি না। ওকে আমি এটা আমি আসলে জানি না। আমার নাম মুগ্ধ, অ্যাকচুয়ালি যেটা আমার বাইবর্ন নেই সেটা হচ্ছে মুগ্ধ। এই পুলিশ অফিসার তার ছত্রছায়াতেই হচ্ছে এই প্রস্টিটিউটের পুরো ব্যাপারটা চলতেছে ওইখানে। এটা হচ্ছে আমাকে তখন প্রতীয়মান হয়। So these are the issues that will give you an understanding about the strength of medical science, about the limitations of medical science. আর ব্যয়বহুল যেটা এটা আসলে আমি বলতে ইচ্ছুক নই। এটা বাংলাদেশি টাকায় যদি আমরা হিসাব করি হিউজ অ্যামাউন্ট অফ মানি। আমি এলএলবি করছি, ফাইনাল ইয়ারে আছি একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় পতিতাবৃত্তির অভিযোগ উঠেছে, সেখানে ট্রান্সজেন্ডার পতিতাবৃত্তির কথাও উঠে এসেছে। এটা তো একটা বিরাট লজ্জার বিষয় বাংলাদেশের জন্য। সো তারা আমাকে তখন অফার করলো যে লাগবে। সো তখন আমি বুঝতে পারলাম যে এখানে সামথিং ইজ গোয়িং দ্যাট ইজ রং। সন্ধ্যা হলে রাজধানীর বেশ কিছু পয়েন্টে খোলা জায়গায় মাঠে উদ্যানে মিথ্যা প্রেমের বাজার বসে। এ বিষয়ে মোটামুটি প্রায় সকলেই জ্ঞাত, যার বড় একটা সংখ্যা নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র, অল্প টাকার লেনদেনের এই মুহূর্তটা তাদের কাছে প্রেম। তথাপিও উদ্ভাস্ত পুরুষ তার নারী সঙ্গীকে খুঁজে নিয়ে খানিকটা সময় মত্ত থাকতেন। কিন্তু এখানেও বাধল বিপত্তি। সেই মিথ্যা প্রেমে ভেজাল মেশানোর তীব্র অভিযোগ উঠেছে। লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয়ে মন্টু মিয়া বনে যাচ্ছেন রূপসী উর্বশী অ্যাঞ্জেল মারিয়া, তারপর টেনে নিয়ে যাচ্ছেন অন্ধকারে। না হয় পুল আপ করছেন গাড়ির কালো গ্লাস, নেশার ঘোর ঝাপসা দৃষ্টির আলিঙ্গন। খদ্দের প্রকৃত সত্যটা আবিষ্কার করতে করতেই রাতের অন্ধকার কেটে ভোর। মারিয়ারা লাপাত্তা। এই অভিনব প্রতারণায় যারাই সংশ্লিষ্ট তাদের প্রায় সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। নিজেদের ভেতরে থাকা সুপ্ত প্রেমের অজুহাতে লিঙ্গ পরিবর্তন করে নেমেছেন প্রতারণার ব্যবসায়ী, যার জন্য বেছে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এরিয়া। ট্রান্সজেন্ডার এদেশের বাস্তবতায় একটি স্পর্শকাতর ইস্যু। তার উপর সমাজের মূলধারার তরুণদের শারীরিক রূপান্তর ঘটিয়ে দেহ ব্যবসায় জড়ানো, বিষয়টি নিঃসন্দেহে সমাজের জন্য আরামদায়ক কোনো বিষয় নয়। সম্প্রতি নির্বাচিত ডাকসুর সমাজসেবামূলক সম্পাদক নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় তার অনুসন্ধানে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। তার সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিষয়টির গভীরতা যাচাইয়ে ফেস দ্য পিপল টিম মাঠে নামে। কথা হয় সমাজসেবা সম্পাদক অ্যাবি জুবায়েরের সঙ্গে। ছেলে থেকে মেয়ে হয়ে এই ব্যবসায় নিয়োজিত হচ্ছেন, তো এই ব্যাপারটা হঠাৎ করে আপনার মধ্যে আসলো, আপনি এটাকে অনুসন্ধানী করলেন। বিষয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশপাশ এলাকায় আমি অনুসন্ধান চালিয়েছি এবং সেখানকার যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না। সো একটা জায়গায় গিয়ে আমি লক্ষ্য করলাম যে রাস্তার পাশে কিছু, মেনলি দেখলে বোঝা যাচ্ছে যে হিজড়ার মতো আর কি, হিজড়ার মতো বাট নারীদের বেশভূষা ধারণ করা। সো তারা আমাকে তখন অফার করলো যে লাগবে। সো তখন আমি বুঝতে পারলাম যে এখানে সামথিং ইজ গোয়িং দ্যাট ইজ রং। তিনি তার অপ্রিয় অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করেন। আলাপ শেষে আমরা শহরে জমিনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি। প্রকৃত ঘটনাটা উঠে আসুক এই প্রত্যাশায়, যা ভাবা তাই কাজ। পরিকল্পনা ছিল বিশ্ববিদ্যালয়ের আশপাশের যেসব এলাকায় দেহ ব্যবসা চলে সেখানে গোপনে টোপ ফেলা। উদ্দেশ্য খুঁজে বের করা ট্রান্সজেন্ডার প্রস্টিটিউট। কয়েকটি সূত্র ধরে টিম হাতে পায় এক ট্রান্সজেন্ডার দেহ ব্যবসায়ীর ফোন নাম্বার। নতুন খদ্দের সেজে তাকে কল দেয়া হয়। পরিচয় জানার পর তিনি জানান ঢাকা মেডিকেলের সামনে আসতে। টিএসসি চত্বর থেকে আমাদের টিম ভাগ হয়ে পড়ে। অ্যাবি জুবায়ের চড়েন রিকশায়, আমরা তাকে অনুসরণ করি দুইটি মোটর বাইকে। ঢাকা মেডিকেলের সামনে পৌঁছে মেলে সেই তরুণীর দেখা। নাম তার জেসি। শুরু হলো দূর থেকে অপেক্ষা করা, গ্রিন সিগন্যালের অপেক্ষা, তারপর সবুজ সংকেত। পরিকল্পনা ছিল তাকে রাজি করিয়ে আদ্যপান্ত শোনা, যদি না হয় তাহলে গোপনে কথোপকথন রেকর্ড করা।
সবচেয়ে কঠিন কাজ ছিল তাকে আশ্বস্ত করা। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে জেসি রাজি হন যে তিনি আমাদেরকে ইন্টারভিউ দেবেন। আমরা ছুটে যাই, কিছুটা আশ্চর্য হই যখন শুনি এতক্ষণ আপত্তি জানানো জেসি অন ক্যামেরায় কথা বলতে রাজি। শুরু হয় ২০ মিনিটের শ্বাসরুদ্ধকর ইন্টারভিউ। জেসি স্বীকার করেন তিনি সার্জারির মাধ্যমে ছেলে থেকে মেয়ে হয়েছেন, তবে তিনি নিজেকে ট্রান্সজেন্ডার বলে অস্বীকার করেন। তিনি স্বনামধন্য একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এলএলবিতে পড়াশোনা করছেন। সার্জারির মাধ্যমে নিজের শারীরিক অবয়বে পরিবর্তন এনে পেশা এখন প্রস্টিটিউট। নিজেকে এমনভাবে তৈরি করেছেন ভবিষ্যতে সন্তান কনসিভ করতে পারবেন বলেও জানান তিনি। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে অদ্রিজা ইসি। আমরা আপনার যে একটা পাস্ট জানি, সেই পাস্টে আপনার নামটা কি ছিল? আমার নাম মুগ্ধ। অ্যাকচুয়ালি যেটা আমার বাইবর্ন নেম সেটা হচ্ছে মুগ্ধ। যখন আমি ক্লাস 9-এ বা লাইক আমি ও লেভেলের ফার্স্ট গ্রেডে, তখন আমি বাড়ি ছেড়ে চলে আসি। সো তারপরে যে বাকি লাইফটা আমার এখনো পর্যন্ত আমার একাই কাটছে। আমি ছোটবেলা থেকেই প্রাইভেট ইনস্টিটিউটে ছিলাম। ইভেন আমার স্কুল, ভার্সিটি বোথ হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউট, বাট আমি অ্যাকচুয়ালি নাম প্রকাশ করতে একটু নেই। যে আপনাদের একটা প্রবলেম থাকে বা একটা অন্যরকম ভিন্নতা থাকে, আপনার ক্ষেত্রে সেটা কি ছিল? আসলে প্রবলেম তো ডেফিনেটলি ছিল। কি ছিল এটা আমি ওভাবে আপনাকে এক্সপ্লেইন করতে পারবো না, বা আমি করবো না। অ্যাকচুয়ালি আমি করতে ইন্টারেস্টেড নই। বাংলাদেশে হিজড়া এবং ট্রান্সজেন্ডার নিয়ে কনফিউশন আছে। তো হিজড়া হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী এবং জন্মগত, এটা মেডিকেলি টেস্ট করা যায়। তো আর ট্রান্সজেন্ডার হচ্ছে তার কোনো শরীরগত কোনো সমস্যা নাই, মেডিকেল কোনো টেস্ট নেই, তার সমস্যা হচ্ছে মনে। সে একজন ছেলে হলেও নিজেকে মনে মনে মেয়ে দাবি করে। তুমি কি তোমার পার্সোনাল লাইফে হ্যাপি আছো? এই যে বলো না একা আছো, হ্যাপি কিনা? হ্যাঁ, অবশ্যই হ্যাপি। আসলে হ্যাপি। হ্যাঁ, চিকিৎসা পদ্ধতি ইউজ করে তোমার মধ্যে কিছু চেঞ্জিং তুমি রূপ নিয়েছো বা নিজের মধ্যে কিছু চেঞ্জিং করেছো, বডি, এই টাইপের ব্যাপারগুলো, এটাকে তুমি কিভাবে এক্সপ্লেইন করবা? আসলে আমরা বৃহন্নলারা ভাই বোন কেউই পরিপূর্ণ না, বা ওই সাইডটাকে বিবেচনা করে আমরা কি করেছি, বা আমি না, মানে আমার মতো সবাই, বা আমি নিজে, আমি যেটা করেছি বা আমার মতো অনেকেই যেটা করে, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কিছুটা চেঞ্জেস যেটা আমাদের অপূর্ণ থাকে, ওই ব্যাপারগুলো চেঞ্জেসের জন্য আমাদের ডেফিনেটলি হচ্ছে গিয়ে সার্জিক্যাল যে সাইডগুলো আসে বা সার্জিক্যাল যে অপশনগুলো আসে এগুলোর দিকে আমাদেরকে যেতে হয়। মানে এটা আসলে ডিপেন্ড করে কে চায় বা কে চায় না। আমি যেহেতু চেয়েছি, লাইক আমি এরকমটা চেয়েছি, ইন ফিউচার আমি কনসেপ্ট করবো, সো আমাকে তো ডেফিনেটলি ওইভাবে নিজেকে ক্রিয়েট করতে হবে, কারণ একজন বৃহন্নলতা চাইলেই কনসেপ্ট করতে পারবে না। মেডিকেল সায়েন্স এই বিষয়টাকে কিভাবে দেখে, এজন্য ফেস দ্য পিপল কথা বলে ডাক্তার আরিফ এম খানের সাথে। তিনি বলেন, This is absolutely just out of the question, just because আমি কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভে কোনো কথা বলি না হেলথ সায়েন্স রিলেটেড। আমরা যদি কনসিডার করি যে সারা পৃথিবীতে মানুষের যে বান্ধাত্ব, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমরা যদি অ্যাভারেজ ধরি ইট ইজ 10%। বিজ্ঞান ওই পর্যায়ে পৌঁছতে পারেনি, মেডিকেল সায়েন্স ওই পর্যায়ে পৌঁছতে পারেনি যে সবাইকে যারা চায় বাচ্চা নিতে তাদেরকে সন্তান দিতে সক্ষম। সেখানে এই যে ট্রান্সের কথা বলা হচ্ছে, যে পুরুষ থেকে মনে মনে নারী হওয়া বা পুরুষ থেকে জেন্ডার চেঞ্জ করে নারী হওয়া, দ্যাট ইজ সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি, অথবা নারী থেকে জেন্ডার চেঞ্জ করে পুরুষ, অর্থাৎ সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি টু বিকাম ফিমেল ফ্রম মেল, অথবা ফ্রম মেল টু ফিমেল, যে ওই ট্রান্স নারী তিনি পুরুষ থেকে যিনি নারী হয়েছেন তিনি মা হবেন তার নিজের জরায়ু ব্যবহার করে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। সো দিজ আর দ্য ইস্যুস দ্যাট উইল গিভ ইউ এ আন্ডারস্ট্যান্ডিং about the strength of medical science, about the limitations of medical science. সার্জারিগুলো বা এটা কি রকম ব্যয়বহুল বা এটা কিভাবে করা হয়, বা বাংলাদেশে কি এরকম কোনো সার্জারি আছে কিনা, মানুষের অনেক জানার একটা কৌতূহল। সার্জিক্যাল যে ব্যাপারগুলো এটা বাংলাদেশেও আছে, বাইরের দেশেও আছে। হয়তো বাংলাদেশে এটা খুব বেশি উন্নত না, বাইরের দেশে গেলে আমরা খুব মানে দেখা যায় একটা খুবই উন্নত ট্রিটমেন্ট পেয়ে থাকি, কিন্তু এটা সব জায়গাতে আছে, নট অনলি বাংলাদেশ, আপনি পৃথিবীর যে কোনো দেশে এটা পাবেন। আর ব্যয়বহুল যেটা, এটা আসলে আমি বলতে ইচ্ছুক নই। তো এখন প্রশ্ন যে হিজড়ার জন্য কি, হিজড়া হওয়ার জন্য কি সার্জারি করতে হয়? তো হিজড়া যেহেতু একটা ডিফেক্টিভ অর্গান নিয়ে জন্মগ্রহণ করে, তো ডাক্তাররা অনেক সময় কারেক্টিভ সার্জারি করে দেয়, কিন্তু ওগুলো হলো জেনারেল সার্জারির অংশ, তো তেমন ব্যয়বহুল না বাংলাদেশের আসপেক্টে। আর অন্যদিকে ট্রান্সজেন্ডার যেহেতু একজন সুস্থ মানুষ, সে নিজেকে একজন ছেলের নিজেকে মেয়ে বানাতে চায়, তো এর জন্য তার হরমোন থেরাপি এবং অনেকগুলো সার্জারি করতে হয়। সার্জারির মধ্যে দুই ভাগে যায়, টপ সার্জারি, বটম সার্জারি, এবং অনেক লেন্দি প্রসেস। তো সবকিছু মিলে যে খরচের কথা যদি বলা হয়, তো একটা বিদেশি এস্টিমেট অনুযায়ী যে $30,000 থেকে $1,20,000, সেটা বাংলাদেশি টাকায় যদি আমরা হিসাব করি,
যে 40 লক্ষ টাকার থেকে 1,30,40,00,000 টাকা, হিউজ অ্যামাউন্ট অফ মানি। যেখানে আমার চিকিৎসা নিয়ে থাকে নরমালি মানুষ চিনে জানে, নরমালি এইসব জায়গায় তোমরা এই সার্ভিসটা পাও? না না, এটা আসলে হিডেন, স্পেসিফিক কোনো এটা আসলে হিডেন। আমি আসলে বাংলাদেশী হয়? হ্যাঁ বাংলাদেশি হয়, এটা খুবই হিডেন। আমি অ্যাকচুয়ালি জানাতে ধরো যদি এগ্রি নই। হ্যাঁ, যদি আমাদের কোনো অন্য কোনো প্রবলেম, যে আমরা সিক হয়ে যাই, অসুস্থতা মানে নর্মাল যে অসুস্থতাগুলো হয় বা সিকনেস গুলো যেগুলো আছে, এগুলোর জন্য ঢাকা মেডিকেল বা অন্য কোনো যে কোনো চিকিৎসা ক্ষেত্রে ধরো যদি অন্য কোনো অর্ডিনারি পারসন এরকম সার্জারি করতে চায় বা এই ধরনের কোনো সেবা নিতে চায়, তারা কিভাবে ধরো তোমাদের এটা পেতে পারে বা এটাকে পাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? এইটা আসলে যারা আমাদের কমিউনিটি বা আমাদের কমিউনিটি রিলেটেড আমাদের কিছু চেনা জানা মানুষজন থাকে, হ্যাঁ আমরা চাইলে ঢাকা মেডিকেল থেকে আমাদের ট্রিটমেন্ট গুলো নিতে পারি, বাট সেটা আসলে খুব সেফটি ইস্যু। সো আমি আসলে এই ব্যাপারটা জানাতে একটু ওকে, সমস্যা নেই। এরকম মানে ব্যয়বহুলের ব্যাপারটা না, আর্থিক ব্যাপারটা ব্যয় বা ব্যয়বহুল যে ব্যাপারটা আছে এইটা বলতে আমি আসলে এগ্রি নই। তো হিজার ক্ষেত্রে যদি অপারেশনও করে, এটা ছোটখাটো অপারেশন থাকে, কারণ এটা যেহেতু জন্মগতভাবে প্রবলেম হয়ে আসছে, তো এটা ব্যয়বহুল হওয়ার কথা না, কারণ এটা ছোটবেলায় করে বা বড় হয়ে গেলো এটা সিম্পল সার্জারি। আমার বন্ধু যে এই ধরনের পেশেন্ট নিয়ে কাজ করে, ইউরোলজিস্ট, তো আর আর ট্রান্সজেন্ডার সার্জারি নিয়ে সারা ওয়ার্ল্ডে এটা অনেক কস্টলি। এটা টপ দুইটা ওয়ে আছে, যে টপ সার্জারি, বটম সার্জারি। তো একটা মেয়ে মতো দেখানোর জন্য যত কিছু দরকার সেটা করা হয়, এটা হলো টপ সার্জারি। আর বটম সার্জারিতে যেটা হলো পুরুষাঙ্গ কেটে তারপর তাদেরকে আর্টিফিশিয়াল যোনি বানানোর চেষ্টা করা হয়। অনেক ধরনের অপারেশন, বলা হয় 20-30 রকমের অপারেশন। মানে নতুন করে প্রতিষ্ঠিত করার যে একটা বিশাল স্ট্রাগলের জায়গা, এই জায়গা থেকে তোমরা সাপোর্টটা আসলে করে দেখো? এইটা আসলে এই জায়গা থেকে আমাদেরকে প্রচন্ড স্ট্রাগল করতে হয়। যেমন আমাদের কিন্তু খুব একটা ব্যাক সাপোর্ট থাকে না, সো নিজেদেরকে স্ট্রাগল করতে হয়। আমার লাইফে এরকম সময় গিয়েছে আমি 20 ঘন্টা কাজ করেছি, বাকি 4 ঘন্টা আমি ঘুমিয়েছি। আমার পড়াশোনা কাজ মিলে আমি 20 ঘন্টা কাজ করেছি। হ্যাঁ, আমার কমিউনিটির মানুষ আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে। মানে এমন কোনো সংস্থা বা হচ্ছে কোনো ফাউন্ডেশন বা এমন কোনো অর্গানাইজেশন আছে কিনা যারা হচ্ছে এরকম যারা এরকম মানুষ আছে তাদেরকে প্যাট্রোনাইজ করে, এরকম কোনো বিষয় আছে কিনা? মানে তোমাদের এরকম কোনো ব্যাক সাপোর্ট আছে কিনা যারা তোমাদেরকে প্যাট্রোনাইজ করে? আছে আসলে, কিন্তু আমাদের পর্যন্ত আসাটা মানে থাকে না যে উপর মহল থেকে ফিল্ড পর্যন্ত যে ব্যাপারটা থাকে। মানে So আমাদের হ্যাঁ যে পলিটিক্যাল যে ইস্যুগুলো থাকে, সো ওখান থেকে সেই উপর মহল থেকে আমাদের পর্যন্ত পৌঁছাতে আমরা আসলে কিছুই পাই না। মানে মধ্যসত্ত্ব ভোগীরা খেয়ে ফেলে। হ্যাঁ এক্স্যাক্টলি। মানে সিন্ডিকেট সব জায়গায় আছে আসলে। হ্যাঁ, আমি এলএলবি করছি, ফাইনাল ইয়ারে আছি একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে। ইনশাআল্লাহ আমি মাস্টার্সও করব। আর আমার ড্রিম হচ্ছে আই ওয়ান্ট টু বি এ ব্যারিস্টার। সো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি ডেফিনেটলি যতটা স্ট্রাগল করতে করবো, বাট ব্যারিস্টার তো আমাকে হতেই হবে। একটা পেশায় নিয়োজিত আছে। আমি আসলে এই ব্যাপারে কথা বলতে ইন্টারেস্টেড নই বা এগ্রি নই, সরি প্লিজ। বাংলাদেশের আইনি কাঠামোতে এই বিষয়টা কতটুকু অপরাধ, রাষ্ট্র এই বিষয়ে কতটুকু দায় রাখে, এটা জানতে ফেস দ্য পিপল কথা বলেন আইনের শিক্ষক মুনায়েম খানের সঙ্গে। তিনি জানান, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় পতিতাবৃত্তির অভিযোগ উঠেছে, সেখানে ট্রান্সজেন্ডার পতিতাবৃত্তির কথাও উঠে এসেছে। এটা তো একটা বিরাট লজ্জার বিষয় বাংলাদেশের জন্য। আমরা যদি দেখি আমাদের আইন ব্যবস্থা, সেখানে কিন্তু একটা দ্বৈত, অস্পষ্ট এবং অকার্যকর ব্যবস্থাপনা রয়েছে পতিতাবৃত্তি সংক্রান্ত। দিকে সংবিধান এবং প্যানাল কোডে বলা হচ্ছে যে পতিতাবৃত্তি যদি কেউ স্থাপন করে, রক্ষণাবেক্ষণ করে, জায়গা দেয় কিংবা এরকম ব্যবস্থাপনা করে কাউকে বাধ্য করে, তাহলে সে অপরাধ করবে। কিন্তু নিজে পতিতাবৃত্তি করলে সেটা কিন্তু অপরাধ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা হয় বিস্তার, এবং সেই সাথে সাথে নতুন আরেকটি বিষয় যুক্ত হয়েছে, যে ট্রান্সজেন্ডার পতিতাবৃত্তি। তো এই ক্ষেত্রে এটা কেন? আসলে এটার সাথে পতিতাবৃত্তির সাথে সমকামিতার যে ওতপ্রোত সম্পর্ক, এটা এখানে বোঝা যাচ্ছে। যে আসলে আমরা যদি দেখি যে এই যে ট্রান্সজেন্ডার পতিতাবৃত্তির কথা বলছি, এটা আসলে সমকামিতাই হবে, এটা আসলে। এবং সেক্ষেত্রে পতিতাবৃত্তির যে অপরাধ এবং সমকামিতার যে অপরাধ, দুই ধরনের অপরাধের শাস্তি এখানে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে সমকামিতা আমাদের দেশের প্রচলিত পেনাল কোডের সেকশন 377 অনুসারে নিষিদ্ধ অপরাধ এবং প্রকৃতি বিরোধী অপরাধ বলা হয়েছে, যেখানে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাছাড়া আরেকটি বিষয় যে পতিতাবৃত্তি কিন্তু এই কারোর জন্য নিষেধ না হলেও কিন্তু কেউ কিন্তু তার এই
এই ধরনের কার্যক্রমের জন্য প্রচার প্রচারণা বিজ্ঞাপন চালাতে পারে না, ঘরের ভেতরে হোক বাইরে হোক জনসাধারণ স্থলে হোক রাস্তাঘাটে হোক, কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি সেটা ঘটছে। তো এই ক্ষেত্রে এই পতিতার বৃত্তি অপরাধ না হওয়া সত্ত্বেও যদি প্রচার প্রচারণা চালানো নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে সম্ভবত প্রচার প্রচারণা চালানো আরো নিষিদ্ধ হবে। তো এই ক্ষেত্রে রাষ্ট্র এবং প্রশাসন নির্বিকার বসে থাকতে পারে না নিঃসন্দেহে। তো এই ক্ষেত্রে আইনের যে অস্পষ্টতা রয়েছে সেটা দূর করা জরুরি। প্রয়োজন আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়ন করা, রাষ্ট্রের জায়গার দিক থেকে ভূমিকা নেওয়া। প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি এখানে দায়িত্ব এড়াতে পারে না, তাদের উচিত এই ব্যাপারে যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়া, বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থে জ্ঞান এবং শিক্ষার কেন্দ্র হিসেবে তৈরি করা। হোচিমিন আমাদের তৃতীয় লিঙ্গের একজন, ওকে কে ট্রান্স বলছে কি না বলছে আমি অ্যাকচুয়ালি ওইভাবে জানি না। ওকে আমি এটা আমি আসলে জানি না বা আমার এই ব্যাপারে জানা নেই। সে কিন্তু নিজে হোচিমিন আমার পরিচিত, দ্যাট মিনস এটা নয় যে ওর সাথে আমি খুব বেশি কানেক্টেড। ওই জাস্ট মাঝে মধ্যে দেখা হয়, হাই হ্যালো এই পর্যন্ত। বাট আমি যতটুকু জানি যে হোচিমিন তৃতীয় লিঙ্গের একজন। ট্রান্সজেন্ডার হওয়া অপারেশনের মাধ্যমে এটা অনেক কস্টলি এবং অনেক কমপ্লিকেশনও আছে। তো সব কিছু মিলে এটা আসলে স্বাস্থ্যগতভাবেও একজন ট্রান্সজেন্ডার সুস্থ থাকে না, আসলে বিভিন্ন রকম প্রবলেমে পড়ে। এবং যারা নিয়মিত হরমোন নেয় তাদের 95% কেসের ক্ষেত্রে আসলে তাদের হার্ট প্রবলেম, স্ট্রোক করার, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেশি। আমাদের টিম রওনা হয় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। রাত তখন গভীর, চারদিক স্তব্ধ। এই জায়গাতেই নাকি বসে রাতের রানীদের মেলা, বসে কম টাকার নিম্ন শ্রেণীর দেহ ব্যবসার বাজার। সে আমাকে যে তথ্যটা দিয়েছে অমুক জায়গায় মেয়ে পাবা, ওইটাও ক্যাম্পাসের আশপাশ এলাকায়। তখন আমি ভাবলাম যেটা তো আসলে ভয়াবহ একটা বিষয়। প্রথম কথা হচ্ছে ক্যাম্পাসের নিকটবর্তী এটা এলাকা, এর দ্বারা আমাদের শিক্ষার্থীরা হার্মফুল হতে পারে। দ্বিতীয় কথা, সোসাইটির জন্য অত্যন্ত হার্মফুল একটা বিষয় এবং ইসলামেও হারাম। ওই জায়গা থেকে মনে করলাম যে আসলে এটা বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। এখানে উদ্যোগ নেওয়ার জন্য আমার তো বিষয় জানতে হবে আগে। তখন চিন্তা করলাম যে না, আজকে যেহেতু বের হয়েছি, একটা ক্লু পেয়েছি, তো এই ক্লুটা কাজে লাগিয়ে আমি বাকিদেরকে খুঁজে বের করি। এখন যেহেতু বিষয়টা নিরাপত্তার একটা বিষয় আছে, এই জন্য আমি আমার এক বন্ধুকে ফোন দিয়ে নিয়ে আসলাম। আর এট দ্য সেম টাইম আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম যারা আছে তাদেরকেও বলে গিয়েছি যে আমি অমুক জায়গায় যাচ্ছি এরকম একটা কাজ করার জন্য। এবং শাহবাগ থানাও ইনফর্ম করে যায় আমার এক পরিচিত এসআইকে যে ওখানে যাচ্ছে, যাতে করে আমার সেফটিটা এনশিওর হয়। সো তারপর তার দেয়া তথ্য অনুযায়ী সে আমাকে একটা উদ্যানের তথ্য দিয়েছিল, উদ্যানে একটা জায়গায়। সেখানে আমি যাই, কিন্তু সেখানে কোনো দৃশ্যমান কোনো এরকম ব্যবস্থা পাই নাই। বা একটু ঘাটাঘাটি করতেই হচ্ছে, আমি ফ্রাঙ্কলি শব্দ চয়ন করি আর কি, যে একটা জায়গা বেশ কিছু কন্ডোম দেখতে পেলাম আর কি, ব্যবহৃত কন্ডোম। তো ওই কন্ডোমের সূত্র ধরে একটু আশেপাশে একটু খোঁজাখুঁজি করতেই একটা জায়গায় পেলাম রাস্তার পাশে ছোট কাপড় দিয়ে খুপড়ি ঘরের মতো বানানো, এবং তার পাশে একজন মধ্যবয়স্ক নারী বসে আছে। সে যেগুলো উগ্র কড়া মেকআপ করা অবস্থায় একজন নারী বসে আছে। অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, রাজি হচ্ছিল না কেউ। অবশেষে 400 টাকার বিনিময়ে রাজি হন মধ্যবয়সী এক নারী। তার গল্প হৃদয় বিদারক। দারিদ্র্যের তাড়নায় সন্তানদের পেটের দায়ে তিনি এই পথে এসেছেন। আমার হাজবেন্ড মারা গেছে, দুটা বাচ্চা দিয়া। আমি কোন পাগলের পেশে ঘুরছি, আমার ছেলে অনেক আঘাত আছে, টুকাইয়া খাইছি। পাগল পেশে করছে, তারপরে 3 দিনেরও না হারে পথে পাড়া দিচ্ছি। আমাদের একটা বিয়ে আছিল, ও ছাইরা ট্রেন থেকে আমপাম একটা মহিলা যাবে, তো আবার আমরা আমপাম, আবার আমগো চিকিৎসা করতো। 3 মাস পর পর রক্ত পরীক্ষা করতো। এইটা ডাক্তাররা ওই সায়দাবাদ ছাইরা হাসপাতালের নাম ওই কি পেয়েছি জানি কয়, মনে নাই কা আমার। মানে এটা কি সরকারি না? হ্যাঁ ভাইয়া, আমরা যে সময় এসব যাই না, আমরা বুঝতে পারি না। ওই লোক তো খাইও না, ঘুমাই না। হাসপাতালটা সায়দাবাদ না? হ্যাঁ সায়দাবাদ ছাইরা। নাকি ওই হাসপাতাল থেকে ওষুধপত্র সহ সবকিছুই দিত না? হ্যাঁ ফ্রিতে দেয় সব ফ্রিতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই যে হাসপাতাল থেকে এক মহিলা আসতো, এগুলো দেওয়া যেত, ওই মহিলা কি নিজের থেকে আসতো না? জি সবাই দিয়ে যেত? হ্যাঁ। হ্যাঁ। তাহলে পুলিশ যে হেরা যে সুযোগ দিতেছে, হেরা কি কিছু খায় না টাকা পয়সা তো করতে? না ভাই, আমরাই তো চলতারি না, আমগতে খাইবো কি? আমি যখন সেখানে যাই তখন দেখতে পাই একটা পুলিশের টহল গাড়ি এসে তাদের যে খুপড়ি ঘরগুলো সেগুলো ভেঙে দিচ্ছে, এবং যেই লোকটা সেখানে সবচাইতে তৎপর ভূমিকা পালন করে ঘরগুলো ভাঙতেছিল এবং প্রস্টিটিউটদেরকে তাড়িয়ে দিচ্ছিল। তো তাড়ানোর পরে আমি যে তারা কোথায় যায়, তাড়ানোর পরে আমি তাদের পিছু পিছু সেখানে যাই। তো সেখানে গিয়ে আমি তাদের সাথে আবার কথা বলি আর কি, আবার টাকা দিয়ে আবার কথা বলি। সবচেয়ে অবাক করার বিষয় আমি অবাক হয়ে দেখতে পাই কিছুক্ষণ আগে যেই পুলিশ অফিসার
এই ঘরগুলোকে খুব বেশি তৎপর হয়ে ভেঙে দিচ্ছিল, সেই লোকটা সেখানে চলে আসছে। দ্যাট মিনস তাদের একটা প্রি কমিউনিকেশন আছে, এবং সে হচ্ছে এসে সে ভাবছে আমি হয়তো বা তাদের কাস্টমার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, তারা হচ্ছে ধাওয়া খাওয়ার পরে যেখানে এসে পৌঁছাইছে ওইটা হচ্ছে ওদের আরেকটা প্লেস যেখানে ওরা দেহ ব্যবসা করে। মানে হচ্ছে ওদেরকে মাঝে মধ্যে ধাওয়া দেওয়া হয়, তো ওখান থেকে ধাওয়া দেওয়া হলে প্রি কন্ট্যাক্ট করা ধাওয়া, আর ওখান থেকে ধাওয়া দেওয়া হলে এখানে এসে তারা তাদের কাজগুলো করে। সেখানেও তাদের গোপন জায়গা আছে। সো আমি তাকে টাকা দিই, তার গোপন জায়গায় তার সাথে আমি যাই যে কাস্টমার, তার সাথে কথা বলার জন্য। বাট দেখি সে গোপন জায়গায় সেই পুলিশের ভিতরে হাজির, এবং সে এসে হচ্ছে তাদের সাথে খুবই ফ্রাঙ্কলি কথা বলছে, তাদের গায়ে হাত দিয়ে কথা বলছে। মানে তারা খুবই ফ্রেন্ডলি এবং তাদের ভিতরে খুব ভালো সম্পর্ক আছে, এটা বোঝা যাচ্ছে। দ্যাট মিনস এই পুলিশ অফিসার তার ছত্রছায়াতেই হচ্ছে এই প্রস্টিটিউটের পুরো ব্যাপারটা চলতেছে ওইখানে। এটা হচ্ছে আমাকে তখন প্রতীয়মান হয়। তিনি জানান, প্রশাসনের কেউ কেউ এই পেশায় বাধা না দিয়ে বরং সহযোগিতা করেন। আমাদের কাছে আরও তথ্য আসে, প্রশাসনের অনেকেই কমিশনের মাধ্যমে তাদের এই কাজে কোনো বাধা দিচ্ছেন না। এছাড়াও রাজধানীর একটি স্বনামধন্য হাসপাতালের মাধ্যমে সরকার তাদের চিকিৎসা, নিয়মিত চেক আপ, ঔষধপত্র, এমনকি কন্ডোম পর্যন্ত সরবরাহ করে থাকে। সেখান থেকে আমরা যাই উদ্যানের পাশের ব্রিজ এলাকায়। আমাদের উপস্থিতি টের পেয়ে আগেই উধাও হয় সেই চক্র। ঠিক তখনই হাজির হয় এক আগন্তুক। নিজেকে পরিচয় দেয় একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে। তার কথায় সন্দেহ জন্মায়, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন কথার মাধ্যমে শুরু হয় আলোচনা। পরক্ষণে সে ফাঁস করে আরও ভয়ঙ্কর কিছু তথ্য। প্রতি শুক্রবার নাকি সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা এলাকায় বসে গে কমিউনিটির মিলন মেলা। বিভিন্ন এলাকায় রয়েছে তাদের আলাদা গ্রুপ, যারা টেলিগ্রাম ও ইমো গ্রুপের মাধ্যমে যোগাযোগ রাখে। সেসব গ্রুপে চলে অশ্লীল ভিডিও, ছবি বিনিময় ও গোপন দেহ ব্যবসা। সাম্প্রতিক সময়ে এসব পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও পেয়েছে। এলাকাবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে কিছু পার্টি ভেঙেও দেওয়া হয়েছে। 27 জন তারা ফেসবুক ফ্রেন্ড, তারা এই সমকামিতায় বিশ্বাসী এবং এই সমকামিতায় অংশগ্রহণ করার জন্য এখানে এসে থাকে। ওই মালিককে, কমিউনিটি সেন্টার মালিককে তারা ওই এক রাতের জন্য তারা থাকে, 10,000 টাকা চাঁদা তুলে ভাড়া দেয় এবং সমকামিতায় লিপ্ত হয়ে পরের দিন চলে যায়। সাধারণত প্রতি 2 মাস অন্তর অন্তর তারা এখানে আসে। অনুসন্ধান শেষে টিম যখন টিএসসি পৌঁছায়, রাত তখন 2:30। টিএসসির সামনে হঠাৎ চোখে পড়ে আরেক নারী। রাতের নিস্তব্ধতা ভেঙে আমাদের টিম এগিয়ে যায় তার দিকে। আমাদের প্রশ্নে তিনি জানান, স্বামীর সঙ্গে রাগ করে বাসা থেকে বেরিয়ে এসেছি। হাউকাও ভালো লাগে না বাসায়, তাই নীরবে টিএসসিতে এসেছি। এখানে চা খেতে ভালো লাগে। আসলে আমি মাঝে মধ্যে এখানে আসি, এজন্য আমার ভালো লাগে এখানে আসতে। ঘোরার কিছুই না, জাস্ট এখানে বসে থাকা, একটু চা খাওয়া, এতটুকুই, আর কিছু না। এখানে কার সাথে দেখা করেন? কারোর সাথে না। আচ্ছা, কারে কারে কল করতে দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। আচ্ছা, আপনি তো ওইটা আচ্ছা, দেখাইতেছি। আপনার কোনো প্রক্রিয়াল টিম ধরে নাই? প্রক্রিয়াল টিম যেখানে টহল দেয়, আপনি কোনো ধরে নাই যে? না, আশা করি এরকম কিছু কখনো করি নাই যে সাথে সাথে বের হয়ে গেছে। আবার আসছেন যে আজকে কি 10টা বাজে এখন? মানে ওইখানে, মানে আপনার যে পিক তোলার জন্য ওইখানে গেছিলাম। না না, এটা না, মানে উনি বলছে যে এখানে 10টার পরে এসে ঢোকা যাবে না ওই জায়গাটায়, ওইখানে বলছেন। আচ্ছা, এখন যদি আপনারা নিষেধ করেন তো মনকে তালা দিতে হবে। মাদক, দেহ ব্যবসা, লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডার হওয়া, গে কমিউনিটি, সামাজিক অবক্ষয় যেখানে প্রতিযোগিতা দিয়ে বৃদ্ধি পাচ্ছে, সেখানে এমন এমন নতুন অপরাধ আমাদের ঠিক কি সংকেত দিচ্ছে, সে প্রশ্ন কি করা যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের আঙিনায় এমন অপরাধের ছড়াছড়ি কি একেবারেই প্রশাসনের অজান্তে হচ্ছে? তো আজকে ফেস দ্য পিপল এবং ডাকসুর যৌথ উদ্যোগে যে অনুসন্ধান বা যে অভিযান নিয়ে আমরা বলি, এটার মাধ্যমে যেই রাতের ঢাকা বা রাতের ক্যাম্পাসের আশপাশের এলাকাগুলোতে যে ধরনের অসামাজিক কার্যক্রম বা অনৈতিক কার্যক্রম চলে, এইটা আমরা সাধারণভাবে চিন্তাও করতে পারি না। এবং সব থেকে অ্যালার্মিং হচ্ছে যে শিক্ষিত শ্রেণীর একটা অংশ এটার সাথে জড়িয়ে পড়ছে। কেউ কেউ দারিদ্রতার কারণে কিংবা হচ্ছে যে প্রেশারাইজ করে তাদেরকে এই পেশায় আনা হয়। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আর একটু ভালো জীবনযাপন করার জন্য কেউ কেউ
এই পেশার সাথে জড়িয়ে পড়ছেন। মানে একটা শিক্ষার প্রতিষ্ঠানের পরিবেশ যদি এরকম হয় তাহলে এটা, এবং এটা যদি দেশের সবচেয়ে মানে উচ্চ বিদ্যাপীঠ হয়, এটা তো কোনোভাবেই মানে আমাদের আকাঙ্ক্ষার ক্যাম্পাসে এটা হতে পারে না। তো ডাকসুর সমাজসেবা সম্পাদক যে উদ্যোগটি নিয়েছে দীর্ঘদিন পরে হলো, এবং ফিজ দ্য পিপল এখানে যেই ভূমিকাটা রেখেছে, এটার জন্য অবশ্যই ডাকস এবং ফিজ দ্য পিপলকে ধন্যবাদ জানাই। এবং আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা বলতে চাই যে বিশেষত আমাদের ক্যাম্পাসের আশপাশের যে এরিয়াগুলোতে এই ধরনের অসামাজিক অনৈতিক কার্যক্রমগুলো চলছে, এগুলোর রোধকল্পে যেই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হোক। এবং এটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে মাদক এবং গাঁজার ব্যাপারটা। তো এই জায়গাটাতে প্রক্রিয়াল টিমের তাদেরও ভূমিকা আরও জোরদার হওয়া উচিত। এবং হচ্ছে যে বিশেষত এই ব্যাপারটার সাথে যে মাদকের বিষয়গুলো জড়িয়ে আছে, বিশেষ করে যে মেট্রো পিলারের নিচে এবং তিন নেতার মাজারের যে সাইডটা, আবার এদিক থেকে যদিও শাহবাগের পরবর্তীতে রমনার যে সাইডটা, এটা আমাদের ক্যাম্পাসের বাইরে, কিন্তু এটার সাথে আবার উদ্যানেরও কিছু সিন্ডিকেট আপনারা তো দেখেছেন মানে জড়িয়ে আছে আর কি। তো সামগ্রিকভাবে আমাদের প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এই গেটটা অলরেডি বন্ধ করে দিয়েছে, স্টুডেন্টদের প্রবেশ অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমার মনে হয় যে এটাকে যদি আরও একটু জোরদার করা হয় তাহলে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ প্লাস এই ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে বলে আশা করছি। অনলাইনে প্রকাশ্যে ক্যাম্পেইন করে এসব কর্মকাণ্ডের কোনোটাই দৃষ্টিগোচর হয় না রাষ্ট্রের সাইবার সেলের। সামাজিক অপরাধ এমনিতেই ঊর্ধ্বমুখী, এই প্রেক্ষিতে ঠিক এমন নিত্য নতুন অপরাধ আর অনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলতে থাকলে আমাদের সমাজটা অস্বাভাবিক হয়ে যাবে খুব শীঘ্রই। তখন কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না, এই বিবেচনাবোধও লোপ পাবে। এর আগেই সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন এসব বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ ভুক্তভোগী জনগণের।